সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দর্শক, আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রোগ এবং রোগের প্রতিকার নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব প্রাপ্তবয়স্কদের হাম নিয়ে, এবং আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রেসপিরেটরি মেডিসিন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ স্যার। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি হামের একটি আউটব্রেক চলছে এবং শিশুরা তো আক্রান্ত হচ্ছে, অনেক শিশুর প্রাণ যাচ্ছে, তার পাশাপাশি বড়রাও কিন্তু আক্রান্ত হচ্ছে। তো আপনার কাছে জানতে চাইব, বড়রা কি হামে আক্রান্ত হয় এবং হলে সেটা কিভাবে হয়? প্রথমত, হাম আমাদের দেশে কিন্তু মিজেলস টিকা দেয়া হয়ে গেছে আগে। তো আমরা ধারণা করতে পারি যে যাদের মিজেলস টিকা দেয়া হয়েছে তাদের ভ্যাকসিনেশনের জন্য যে সুবিধা পায় সেটা পেয়ে যাবে, অ্যান্টিবডি তৈরি হবে এবং তাদের হাম আর হবে না। কিন্তু হাম কিন্তু বয়স্কদেরও হতে পারে এবং কিছু কিছু সাবগ্রুপের জন্য এটা প্রাণঘাতী হতে পারে। প্রথম জিনিস হচ্ছে যে টিকা যারা দিয়ে থাকেন, হামের টিকা, এটার কিছু কিছু ক্ষেত্রে এই ইমিউনিটিটা, রোগ প্রতিরোধ ক্ষমতাটা সময়ের সাথে কমে আসে এবং অনেকের দেখা যায় যে এটা লোপ পেতে পারে। সংখ্যায় কম, কিন্তু এটা হতে পারে। টিকা কিন্তু শতভাগ দেয়া হয় এটা কিন্তু বলা যাবে না। অনেকেই দেখা যায় ছোট ছোট পকেট থাকে, টিকা দেন না ভয়ে বা অন্য কোনো কারণে। এরকম কোনো গ্রুপ থাকতে পারে যাদের জন্য এখন এই বয়স্ক সময়ে সমস্যা হতে পারে। আরেকটা গ্রুপ হচ্ছে ইমিউনিটি যাদের ফল করে অন্য কারণে, যেমন যদি কারো ব্লাড ক্যান্সার, বিশেষ করে লিম্ফোমা, এই ধরনের কোনো অসুখ হয় তাহলে কিন্তু ইমিউনিটি কমে যায়, তারা হামে আক্রান্ত হতে পারেন। প্রেগনেন্ট উইমেন স্পেশাল একটা গ্রুপ, গর্ভবতী মা, এদের মধ্যেও কিন্তু দেখা গেছে যে হামের প্রাদুর্ভাব, সুতরাং এরাও একটা গ্রুপ। হাম হচ্ছে এক্সট্রিম এইজের রোগ, মানে খুব ছোট বাচ্চা অথবা খুব বেশি বয়স্ক তাদের, এরকম গ্রুপ যারা, তাদের ক্ষেত্রেও হাম হতে পারে। সুতরাং হাম বয়স্কদের হতে পারে, কিন্তু যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে এটা ধরাটা খুব কষ্টের। হাই ইন্ডেক্স অফ সাসপিশন আমরা বলি, যে সবসময় সচেতন থাকতে হবে এবং সন্দেহ করতে হবে, বিশেষ করে যখন কোথাও হামের প্রাদুর্ভাব হয় সেই সব জায়গায় আমাদেরকে অ্যাডাল্টও হামে আক্রান্ত হতে পারে, মিজলসে আক্রান্ত হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। প্রশ্ন উঠতে পারে যে অ্যাডাল্ট এবং বাচ্চা, এদের মধ্যে কি এই মিজলসের উপসর্গ বা এসব কি আলাদা হয় কি না, এটাই ছিল প্রশ্ন। তো আসলে আলাদা হয়। এই জন্যই বললাম যে হাই ইন্ডেক্স অফ সাসপিশন। আমরা তো জানি যে মিজলস হচ্ছে এক ধরনের ভাইরাসজনিত রোগ। তো ভাইরাল ফিভারগুলি কিন্তু খুব বেশি হয় না। ভাইরাল ফিভার হালকা হালকা জ্বর হয়, অল্প অল্প জ্বর হয়, কিন্তু অ্যাডাল্ট মিজলসে এই জ্বর কিন্তু অনেক বেশি হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে সন্দেহ করে নাই যে এটা মিজলস। এটা একটা দিক। আরেকটা হচ্ছে মিজলসের শিশুদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে রেসপিরেটরি কিছু ফিচার, বিশেষ করে নাক দিয়ে পানি পড়া, তারপর চোখ পানি পড়া, তারপরে হচ্ছে ঠান্ডা লাগা, এইগুলি শিশুদের ক্ষেত্রে বেশি হয়। অ্যাডাল্টে তুলনামূলকভাবে কম হয়, কিন্তু অ্যাডাল্টে অন্যান্য উপসর্গ বেশি হয়। যেমন একটা হচ্ছে ডায়রিয়া, তীব্র ডায়রিয়া, এবং এই ডায়রিয়াতে অনেকে ডিহাইড্রেশন এবং শকে পর্যন্ত চলে যান। আরেকটা হচ্ছে পেটে অন্যান্য সমস্যা, যেমন এখানে প্যানক্রিয়াটাইটিস পর্যন্ত হতে পারে, হঠাৎ করে তীব্র ব্যথা, প্যানক্রিয়াটাইটিসের ব্যথা। লিভার আক্রান্ত হতে পারে এবং লিভারের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে এইচজিপিটি, যে এনজাইমগুলি লিভারের, সেটা অনেক গুণ বেড়ে গেছে। বিশেষ করে রেসপিরেটরি যে কমপ্লিকেশন, নিউমোনিয়া, সেটাও অ্যাডাল্টের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি। তার মানে হচ্ছে অ্যাডাল্ট মিজলসে ক্লাসিক্যাল মিজলস যেটা শিশুদের হয় সেই ক্ষেত্রে উপসর্গগুলি বেশি হয় এবং এইখানে কিন্তু ঝুঁকিও বেশি থাকে, বিশেষ করে গর্ভবতী মাদের ক্ষেত্রে। এবং গর্ভবতী মায়ের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়। অনেকে এটাকে
ধরে নিয়েছেন যে এটা প্রি এক্লাম্পসিয়া কিনা, কিন্তু আসলে সেটা না। দেখা যায় যে মা এবং শিশু দুজনের জন্যই এটা এক ধরনের খুবই ভয়াবহ পরিস্থিতি ডেকে নিয়ে আসতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। আর স্বল্প ওজনের বাচ্চা, আগেই ডেলিভারি হয়ে যাওয়া এবং বাচ্চার জন্ম নেওয়ার পর ইমিউনিটি কম থাকা, এরকম নানা ধরনের সমস্যা হয়। সুতরাং অ্যাডাল্ট মিজলস শিশুদের মিজলসের চাইতেও বেশি ভয়ানকভাবে উপস্থিত হতে পারে। বয়স্কদের মিজেলসগুলো শিশুদের চেয়ে কীরকম কীভাবে মানে আমরা আলাদা করতে পারি, এটা যে আরও তীব্রতর হয়, ব্যাপারগুলো খুব সুন্দর করে বলছিলেন স্যার। তো আমরা তো শিশুদের মিজেলস প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিনেশনটাকে বেশ এনকারেজ করছি, কিন্তু এখন এই যে বড়দের প্রাপ্তবয়স্কদের মিজেলস, বিশেষ করে প্রেগনেন্ট লেডিদের কথা বলছেন, তারপর স্যার আপনি বললেন যে যারা বয়স্ক, এক্সট্রিমিটি অফ দ্য এজ, তার পাশাপাশি যারা কেমোথেরাপি নিচ্ছেন বা লিম্ফোমা যাদের আছে তাদের কথা বললেন, তো তাদের প্রতিরোধের ব্যাপারে কি কোনো উদ্যোগ নেওয়া যায়? মিজলস আমরা দেখেছি যে বয়স্কদের ক্ষেত্রে আন্ডারলাইন কিছু কজ থাকে, সেসব জায়গায় এটা বেশি হয়। আমি বলেছি যে যদি লিম্ফোমা হয় অথবা কোনো ইমিউন কম্প্রোমাইজড হয় অথবা বয়স্ক, সেই ক্ষেত্রে যেটা হয় স্বাস্থ্যবিধি যেগুলি আছে সেগুলি খুব শক্তভাবে মেনে চলতে হবে। বিশেষ করে সুষম খাবারগুলি এনশিওর করতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে এবং যে কোনো ধরনের অসুখ যদি হয় অতি সত্বর চিকিৎসকের কাছে যেয়ে সেগুলি চিকিৎসা নিতে হবে। আর বিশেষ করে যারা প্রেগনেন্ট মা তাদের ক্ষেত্রে বেশি বেশি আমাদের মনোযোগ দিতে হবে এবং প্রেগনেন্সির সময় এটা আসলে আমরা বলি যে ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, শুধুমাত্র অবস্টেটিশিয়ান না, সেই ক্ষেত্রে বক্ষব্যাধি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, ভাইরোলজিস্ট, নিউট্রিশনিস্ট সবাইকে মিলে তারপরে তাদের চিকিৎসা দিতে হবে, ব্যবস্থাপত্র তৈরি করতে হবে। আর ভ্যাকসিনেশনটা চিলড্রেনের ক্ষেত্রে যেটা, সেটা কিন্তু আমাদের জারি রাখতে হবে। এটা অত্যন্ত জরুরি যে সবসময় আমাদের মাথায় রাখতে হবে এখন পর্যন্ত এই ধরনের মহামারী বা বিভিন্ন ধরনের রোগ শোকে ভ্যাকসিনের খুব ভালো একটা রোল আছে। এখানে আরেকটা জিনিস আপনাকে আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশ কিন্তু ভ্যাকসিন ফ্রেন্ডলি। দেখেন আমাদের এইখানে যে আমরা বলি তৃতীয় বিশ্বের দেশ বা শিক্ষা সেরকম উন্নত বিশ্বের মতো না, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ এই ভ্যাকসিনকে, এই টিকাকে উৎসবের আমেজে গ্রহণ করে এবং এটা নিয়ে যে বিপুল সংখ্যক মানুষ এর বিপক্ষে সেরকম কোনো ঘটনা ঘটে না, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এরকম হয়। সুতরাং এটা আমাদের জন্য কিন্তু একটা শক্তি, 18 কোটি মানুষের দেশে একটা স্বস্তির জায়গা, শক্তির জায়গা। আর আরেকটা যদি আমি বলি, সেটা হলো আজকে এই মিজলস ভ্যাকসিনের জন্য আমরা দেখি যে দেশে একটু সমস্যা, কিন্তু যখন ভ্যাকসিনগুলি ছিল, যখন সমস্যা ছিল না, যারা এই কার্যক্রমের সাথে যুক্ত, বাড়ি বাড়ি যে ভ্যাকসিন দেয়, হেলথ ওয়ার্কার যারা প্রোগ্রামগুলি চালায়, পুরা স্বাস্থ্য ব্যবস্থা, আমরা নাগরিক সমাজ, সচেতন মানুষ কেউ কখনো এদেরকে স্বীকৃতি দিয়েছি, ধন্যবাদ বলেছি? কখনো কি আমরা গর্ব করে বলেছি যে আমাদের এরকম একটা প্রোগ্রাম আছে যেটার মাধ্যমে আমাদের দেশে হাজার হাজার লাখ লাখ শিশু মানুষের জীবন বাঁচায়? প্রতিরোধের ব্যাপারে একটা তো যেটা আমরা কোভিডের সময় শিখেছি যে দূরত্ব বজিয়ে চলা বা ভাইরাল ইনফেকশনগুলো প্রিভেনশনের যে নর্মাল রিচুয়ালসগুলো, এর বাইরে যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন এর এখানে কোনো রোল আছে কিনা, যেমন MMR ভ্যাকসিন আমরা অনেক সময় মানে মহিলাদের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে দেওয়ার ব্যাপারে আছে, সে সেমভাবে কি বাকি প্রাপ্তবয়স্কদের জন্য দিতে পারি? এটা আসলে যে সব মানুষের যারা সুস্থ সবল আছে সবার ক্ষেত্রে এটা হবে না, কারণ আমাদের দেশে তো অলরেডি ভ্যাকসিনেশন হয়ে গেছে। তবে স্পেশাল যে গ্রুপ আপনি যেটা বললেন যে মহিলাদের ক্ষেত্রে স্পেশাল গ্রুপ অথবা অসুস্থ যারা, আমরা এরকম স্পেশাল গ্রুপ হিসেবে দিতে পারি। আর ভ্যাকসিনেশন তো অত্যন্ত ব্যয়বহুল একটা প্রক্রিয়া, সুতরাং এটা আমাদেরকে একটা রিকমেন্ডেশন থাকবে যে স্পেশাল ভালনারেবল যারা
আক্রান্ত হতে পারে সেরকম একটা গ্রুপ করে আমরা একটা অ্যাডভোকেট করতে পারি কিন্তু আমাদেরকে জোর দিতে হবে সেই গোড়াতে শিশু অবস্থায় যে ভ্যাকসিনেশন ইউনিভার্সাল যে ভ্যাকসিনেশন সেগুলি যেন পুরোপুরি আমরা চালু রাখতে পারি, সচল রাখতে পারি এবং এটা যেন শতভাগ কার্যকর হয়। সেটা আমরা অনেক সময় বিভিন্ন দেশে দেখি না যে বলে যে আমরা ঘাস খেয়ে হলেও এই করব সেই করব। আমাদেরকে এটাই কিন্তু করতে হবে যে আমরা যদি দরকার হলে একবেলা খাবো, কিন্তু আমরা আমাদের শিশুদেরকে কখনো যেন আমরা টিকা বা চিকিৎসা এখান থেকে বঞ্চিত না করি। অকাল মৃত্যু কেউই না, কারোরই কাম্য নয়। শিশুরা হচ্ছে শুধু পরিবার না, তারা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। সুতরাং আমরা সুস্থ সবল শিশু এবং সুস্থ সবল ভবিষ্যৎ যদি চাই, সুতরাং আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে এবং এই ভ্যাকসিনেশন এবং শুধু শিশু বলবো না, আপনাকে একটু আমি আরও একটু জোর দিয়েই বলি যে 3টা ক্ষেত্রে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে সব সময় এখানে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে স্বাস্থ্য এবং আরেকটা হচ্ছে প্রতিরক্ষা। এই 3টা জায়গা চট করে আমরা হয়তো রেজাল্ট পাবো না, কিন্তু এগুলি হচ্ছে আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ। একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে এবং বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠের বক্ষব্যাধি বিষয়ের যে চেয়ারম্যান হিসেবে মিজলস নিউমোনিয়া সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। আসলে মিজলস যে ভাইরাস, এই ভাইরাসে কিন্তু এটা প্রাণঘাতী হয় না, কমপ্লিকেশনস যেটা, এবং এই কমপ্লিকেশনসের মধ্যে 2টা খুব ভয়াবহ। একটা হচ্ছে নিউমোনিয়া, 85% ডেথ হয় এই নিউমোনিয়াতে। আরেকটা হচ্ছে নিউরোলজিক্যাল কিছু ফিচার হয়, এনকেফালাইটিস বলে। এবং এনকেফালাইটিস 2ভাবে হয়, একটা হচ্ছে খুব অ্যাকিউট হয়, অ্যাডেম বলে এনকেফালোমাইলাইটিস, আরেকটা কিন্তু পরে হয়, এটাকে বলা হয় সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস, এটা 7-8 বছর পরে হয়। তাহলে নিউমোনিয়া যেটা হয় মারা যাচ্ছে সবচেয়ে বেশি। এই নিউমোনিয়াটা হয় কি, এই ভাইরাস দেখা যায় 2ভাবে হয়। একটা হচ্ছে ভাইরাস এক ধরনের নিউমোনিয়া হতে পারে, আমরা এটাকে বলি হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া। দেখা যায় 2 দিককার ফুসফুসে ছোট 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 ওপাসিটি থাকে, প্যাচি দাগ থাকে, এবং এখান থেকে দেখা যায় যে একটা সময় রেসপিরেটরি ফেলিওর পর্যন্ত হতে পারে। আরেকটা হয় সেটা হচ্ছে যে এই মিজলসের বাইরে অন্যান্য ভাইরাল নিউমোনিয়া হয়, যেমন এখানে অ্যাডেনো ভাইরাস বা অন্যান্য যে ভাইরাস আছে সেগুলিতেও কিন্তু নিউমোনিয়া হতে পারে। আর সবচেয়ে যেটা ভয়াবহ হয় সেটা হচ্ছে সুপার অ্যাডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং এই ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা যায় বিভিন্ন ধরনের অর্গানিজম, স্ট্রেপ্টোকক্কাস, হিমোফাইলাস, এগুলি দিয়ে যে নিউমোনিয়াটা হয়। এবং সেকেন্ডারি যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন যেহেতু নিউমোনিয়াতে একটা টার্ম ব্যবহার করা হয় ট্রানজিয়েন্ট ইমিউন সাপ্রেশন, হঠাৎ করে দেখা যায় যে বডির ইমিউনিটি কমে যায়। ফলে হয় কি, যখন এই নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পরে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, আমাদের বডির ইমিউনিটিও কম, তখন এই নিউমোনিয়াটা খুব দ্রুত খারাপের দিকে চলে যায় এবং একটা সময় দেখা যায় যে এই নিউমোনিয়া থেকে এআরডিএস পর্যন্ত ডেভেলপ করে, এবং এক সময় মাল্টি অর্গান ফেলিওর, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আস্তে আস্তে ফেইলের দিকে চলে যায়। মিজলস তো স্যার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমিয়ে দেয়। হ্যাঁ, মিজলস নিজেই এটাকে ট্রানজিয়েন্ট ইমিউনিটির একদম ধ্বংস করে দেয় হঠাৎ করে। ফলে হয় কি যে শরীর আর কোনো ফাইট করতে পারে না, এবং এই ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হয় তখন দেখা যায় যে সিভিয়ার নিউমোনিয়া ডেভেলপ করে, এবং আলটিমেটলি দেখা যায় যে এআরডিএস ডেভেলপ করে, ফুসফুসের খুব ভয়াবহ একটা কন্ডিশন হয়, রেসপিরেটরি ফেলিউর হয়, এবং আলটিমেটলি পেশেন্ট মারা যায়। সুতরাং যেটা বললেন আপনি যে শুরু হয় যে একটু র্যাশ, যেটা মানুষ হয়তো পাত্তাই দেয় না, কিন্তু সেটার শেষ হতে পারে কারো কারো ক্ষেত্রে জীবন নাশের মাধ্যমে। মিজলস বেশি আক্রান্ত করে অপুষ্টি বা পুষ্টিহীনতায় যারা ভুগছে সে সকল বাচ্চাদের। তো বয়স্কদের ক্ষেত্রে এখানে পুষ্টিহীনতা বা অপুষ্টির ভূমিকা বা অপুষ্টির সাথে মিজলসের কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ, এটা আসলে পুষ্টি ব্যাপারটা এমন, এটা শুধুমাত্র শিশু বা নিউন্যাটস এটা না। পুষ্টি আমাদের একদম মায়ের পেটের যে ভ্রূণ সেখান থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সবসময় পুষ্টি প্রয়োজন।
দেখা যায় অ্যাডাল্টের ক্ষেত্রে অনেকেই ঠিকমতো খাবার খান না। বিশেষ করে আমাদের দেশের যে গর্ভবতী মা, আমরা জানি যে অনেক জায়গায় অনেক গ্রুপে এরকম ভুল ধারণা প্রচলিত যে সব খাবার খাওয়া যাবে না গর্ভবতী, বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার এরা রেস্ট্রিকশন করে। মাছ, মাংস, দুধ, ডিম এগুলো অনেকে খেতে চায় না। তো যদি কেউ ঠিকমতো খাবার না খান, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই এক্সট্রা কেয়ার বয়স্কদের ক্ষেত্রে বা গর্ভবতী অবস্থায় যে খাবারটা কিনবো, আপনি দেখবেন যে পুষ্টিকর খাবার যেটা এবং যে খাবারটা খুব বেশি প্রয়োজন তার কিন্তু দামও একটু বেশি। আমিষ বা চর্বি এগুলির দাম তুলনামূলকভাবে বেশি। ফলে অনেক সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব হয় না যে খুব বেশি করে এগুলি কেনা। এই জন্য দেখা যায় পুষ্টিহীনতা একটা সমস্যা, বাস্তব সমস্যা। এবং পুষ্টি যদি সমস্যা থাকে, পুষ্টিহীনতা যদি থাকে, তাহলে যে কোনো ধরনের ইনফেকশন এটা কিন্তু প্রবল আকার ধারণ করতে পারে। এবং শুধুমাত্র পুষ্টি, এর সাথে কিন্তু ভিটামিন, আপনি জানেন যে মিজেলসের সাথে ভিটামিন এ ডেফিসিয়েন্সি এটার একটা যোগসূত্র আছে। দেখা যায় যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু চোখ শুকিয়ে যায়, এবং চোখে অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা গেছে যে কনজাংটিভাইটিস, যে চোখ লাল হয়ে গেছে এবং প্রচুর চোখ দিয়ে পানি পড়ছে, এরকম কিন্তু বেশি শিশুদের ক্ষেত্রে। এই জন্য দেখা যায় যে এই মিজেলস চিকিৎসাতে, হামের চিকিৎসার সাথে সাথে কিন্তু ভিটামিন এ ক্যাপসুলও এখন খাওয়ানো হচ্ছে। এটা কিন্তু বাস্তব সমস্যা। আর কিছু কিছু আপনি বললেন যে অ্যাডাল্টের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট একটু জ্বর আর চোখ লাল হয়ে গেছে, আমরা ভাবি কনজাংটিভাইটিস, কিন্তু আলটিমেটলি পরীক্ষা করে দেখা গেছে এগুলি হচ্ছে অ্যাডাল্ট মিজেলস। এরকম কেস রিপোর্ট আছে। আমাদের কাছে কনজাংটিভাইটিস নিয়ে আসছে, জ্বর নিয়ে আসছে, আমরা কি মিজেলস প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সচরাচর পরীক্ষা করতে দিচ্ছি, বা পরীক্ষা করতে দিলেও সেটার আউটকামটা? ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে হাই ইন্ডেক্স অফ সাসপিশন, অর্থাৎ আমাদেরকে প্রচুর সন্দেহ করতে হবে যে এই রকম রোগী যখন আমাদের কাছে আসে এবং এই রকম পরিস্থিতি যখন দেশে বিদ্যমান, তখন এই পেশেন্টটা মিজেলস, যদিও উনি অ্যাডাল্ট, মিজেলসও হতে পারে। এটা কিন্তু হাই ইন্ডেক্স অফ সাসপিশন, সন্দেহ করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের টুকটাক ইনভেস্টিগেশন করতে হবে। তো মিজেলসের ক্ষেত্রে দেখা যায় যে ইনভেস্টিগেশন খুব বেশি, মানে ইনভেস্টিগেশন আসলে নাই। প্রথমত আমরা ক্লিনিক্যালি এগুলি দেখি যে জ্বর, তারপরে হচ্ছে গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, এবং র্যাশ, যদি শরীরে র্যাশ হয়, এবং র্যাশগুলি মিজেলসের কিন্তু খুব একটা প্যাটার্ন ফলো করে। প্রথম দিকে মুখের দিকে আসে, এরপর মুখ থেকে ঘাড়ে, কাঁধে, এরপরে নিচে ট্রাঙ্কে, শরীরে সবখানে, এবং এগুলি শুকিয়ে যায়, যে অর্ডারে আসে সেরকম চলে যায়। এবং সাধারণত দেখা যায় যে হাত বা পায়ের তালুতে কম থাকে। আর এখানে আরেকটা র্যাশ আমরা প্রায়শ ক্লিনিশিয়ান হিসেবে মিস করি, সেটা হচ্ছে কপ্লিক স্পট। মুখের ভিতরে এক ধরনের স্পট দেখা যায়, এবং এটা যদি থাকে রাইট মোলারেও অপোজিটে, ল্যাবিয়ার সাইডেও হতে পারে, কিন্তু এটা থাকলে এটা প্যাথোগনোমিক, যে এটা আসলে মিজেলস। তো আমরা ক্লিনিক্যালি মোটামুটি সন্দেহ করলাম এটা মিজেলস হতে পারে। এরপর আমরা যে পরীক্ষাটা করি সেটা হচ্ছে, একটা করতে পারি হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট বলে, রক্তের মধ্যে যদি আমরা আইজিএম দেখি, মিজেলস স্পেসিফিক আইজিএম, তখন আমরা ধারণা করি মিজেলসে আক্রান্ত। আরেকটা করা যায় যে ন্যাজোফেরিংস বা ওরোফেরিংস, এইসব জায়গা থেকে যদি আমরা জাস্ট লাইক কোভিড, আমরা একটু সোয়াব নিয়ে যদি আরটিপিসিআর টেস্ট করি, পজিটিভ থাকে, তাহলে মিজেলস, মানে এই দুইটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি। তবে আরেকটা জিনিস বলা হয় যে এটা আইজিজি, এটা হচ্ছে পেয়ার্ড সিরা, অর্থাৎ যখন অসুখ হবে তখন এবং যখন ভালো হয়ে যাবে তখন দুইটা নিয়ে আমরা করতে পারি। কিন্তু এটা আসলে ট্রিটমেন্টের চাইতেও বেশি হচ্ছে এপিডেমিওলজিক্যাল, যে ওনার মিজেলস ছিল। কিন্তু আমরা আইজিএম আর হচ্ছে আরটিপিসিআর এই দুটাই করতে পারে, এবং অ্যাডাল্টের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে। এবং এখানে ভাইরাল কালচার করে আসলে খুব একটা লাভ হয় না, কিন্তু বলা হয় ডেফিনেটিভ ভাইরাল কালচার, কিন্তু এই প্রেক্ষাপটে আমরা এটা দেই না সাধারণত। সুতরাং এখন যদি কেউ চোখ লাল, জ্বর বা র্যাশ কোনো পেশেন্ট পায়, তাহলে আমাদেরকে সন্দেহ করতে হবে, এবং আশেপাশে আমরা মিজেলসের পরীক্ষা হয়, এই টুকটাক পরীক্ষা করলে আমরা ধরতে পারবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রাপ্তবয়স্কদের হাম নিয়ে। স্যার যে পরামর্শগুলো দিলেন
সেই পরামর্শগুলো মেনে চললে আমরা সবাই সুস্থ থাকতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।